মন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় খাদ্য এবং স্বাস্থ্য। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, জনপ্রিয় বিষয়, প্রয়োজনীয় বিষয়। অল্প কথায় বোধহয় এ বিষয়ে কথা শেষ করা যাবে না, তাই দুইটি পর্বে আমরা আজকে এবং আরেকটি পর্বে আমাদের কথা শেষ করার চেষ্টা করব। খাদ্য এবং স্বাস্থ্য এ প্রসঙ্গে ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির যেই প্রশ্নটি আমাদের মধ্যে প্রায় জেগে থাকে, যে আমরা তো খাদ্য গ্রহণ করে থাকি সুস্থ থাকার জন্য, সবল থাকার জন্য, আবার দেখা যায় এই খাদ্য গ্রহণ করে আমরা আবার অসুস্থ হয়ে পড়ছি। রহস্যটা কোথায়? একটা সুন্দর প্রশ্ন করেছেন। আসলে খাদ্য কি আমরা এটাই অনেকে জানি না। আর কেন খাবার খাই? আসলে খাবার আমাদেরকে বাঁচিয়ে রাখে। এখন খাদ্য আমাদেরকে মেরে ফেলছে। তার প্রধান যে অনেকগুলো কারণের ভিতরে প্রধান যে কারণগুলো, তা হচ্ছে যে খাবারগুলো আমরা খাচ্ছি ওগুলো আসলেই কি খাবার? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। তো খাবার হচ্ছে শরীর গঠনে, শরীরের পুষ্টি যোগাতে, শরীরের শক্তি যোগাতে কাজে লাগবে। কিন্তু যেই খাবার আমরা খাচ্ছি সেগুলো কি ফাইবার আছে কিনা, তাতে পুষ্টিগুণ আছে কিনা, নিউট্রিশন আছে কিনা, এবং সেগুলো কি আসলে আমাদেরকে শক্তি দিচ্ছে কিনা, নাকি আমাদেরকে দুর্বল করে তুলছে? তাহলে দেখা যাচ্ছে আল্লাহ তাআলা যখন পৃথিবীতে সৃষ্টি করেছিলেন মানুষকে, এবং আল্লাহ বলেছেন তোমাদের জন্যে পৃথিবীকে বসবাস উপযোগী করেই আমি পাঠিয়েছি। তার মানে আমরা জানি যে আল্লাহ তাআলা আমাদের বেঁচে থাকার জন্য যে যে খাবারগুলো দরকার সেটা প্রকৃতিতে দিয়ে দিয়েছেন। পৃথিবীকে মানব বান্ধব করে সৃষ্টি করেছেন। মানব বান্ধব করে, মানুষকে চিন্তা করেই পৃথিবীকে ডিজাইন করা হয়েছে, খাদ্যকেও ডিজাইন করা হয়েছে। তাহলে এখন যখন আমরা ওই যে প্রাকৃতিক খাবারগুলো আল্লাহর দেওয়া, ওগুলোকে যখন আমরা বিভিন্ন উপায়ে সায়েন্সকে ব্যবহার করে, বিজ্ঞানকে ব্যবহার করে প্রসেসড করছি, আর্টিফিশিয়াল কালার, আর্টিফিশিয়াল কেমিক্যাল, আর্টিফিশিয়াল অনেক কিছুকে অ্যাড করছি, তখন ওই খাবারগুলো আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমার বডি ওই খাবারগুলোকে চিনতে পারছে না, নিচ্ছে না, এবং সে এটা আমার যে ইমিউন সিস্টেম আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা, সে এটাকে ফরেন বডি হিসেবে ট্রিট করছে। তাহলে আমি খাবারটা খাচ্ছি, সে ভাবছে এটা তো চিনি না, কোথা থেকে আসলো, এটা আমার আপন নয়, এটা আমার নন সেলফ, মানে আমার আপন না আর কি, সেলফ নন সেলফ। তো সে এটার বিরুদ্ধে সে যুদ্ধ ঘোষণা করে, আমাদের প্রদাহ তৈরি হয়। এই প্রদাহ থেকে 50, 60, 70টা রোগ হতে পারে। অ্যাজমা একটি প্রদাহজনিত রোগ। আমাদের যে গিরা ব্যথা হয়, মাজা ব্যথা হয়, অস্টিও আর্থ্রাইটিস, সেটা একটি প্রদাহজনিত রোগ। এছাড়াও রক্তনালীতে যে ব্লক তৈরি হয়, সেটার মূল একটি কারণের ভিতরে প্রদাহ আছে। এটা হচ্ছে যে আমরা প্রসেসড ফুড খাচ্ছি বলে আজকে আমাদের এতগুলো রোগ হচ্ছে, অর্থাৎ রিয়েলি যে খাবারটা আমরা খাচ্ছি সেটা খাদ্যই না। এরপরে আসছে যে আমরা যখন শিকার করে খেতাম, তখন অনেক সময় খাবার পেতাম না। একটা সিজনে মানুষ অটোমেটিক না খেয়ে থাকতো, আর একটা সিজনে খাবার পেত। তাহলে একটা খাবার আর একটা না খেয়ে থাকা, একটা ফিডিং উইন্ডো, একটা ফাস্টিং উইন্ডো, এটা আমাদের ছিল। আর এখন আমরা 6 বেলা খাচ্ছি, বারবার খাচ্ছি, প্রতিদিনই 6 বেলা। এটা কখনোই মানব জাতির ইতিহাসে কোথাও খুঁজে পাওয়া যাবে না। তো এক হচ্ছে অতিরিক্ত খাওয়া, 6 বেলা খাওয়া, বারবার খাওয়া, আর একটা হচ্ছে যেই খাবারগুলো খাচ্ছি সেগুলো প্রসেসড ফুড। তো সবগুলো মিলিয়ে আবার দেখা যাচ্ছে আমরা সেটা বার্নও করছি না,
ব্যায়ামও করছি না অথবা কায়িক শ্রম করছি না, তো এটা আমার শরীরে চর্বি হিসেবে জমা হচ্ছে। ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির, আপনার এই প্রাথমিক আলোচনা থেকে আমার মধ্যে অনেকগুলো প্রশ্ন জেগেছে। আমি একে একে আপনার সামনে প্রশ্নগুলো পেশ করছি। প্রথম প্রশ্ন জেগেছে আপনার কথা থেকে, তাহলে আমরা কি খাদ্যকে চিনি না? কোনটা খাদ্য কোনটা অখাদ্য? আমরা খাদ্যকে চিনতাম, কিন্তু আসলে আমাদেরকে ভুলিয়ে দেওয়া হলো। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা প্রসেসড ফুডই চিনতাম না, আর এখন আমাদের বাচ্চারা তারা রিয়েল ফুড চেনে না। তো যারা খাদ্যকে বাণিজ্যিকভাবে ব্যবহার করছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, তারা তাদের বিজনেসটাকেই প্রায়োরিটি দিবে। টিভি খুললে আমরা যে বিজ্ঞাপনগুলো দেখতে পাবো, অথবা চতুর্দিকে, এমনকি আমরা ডাক্তাররাও যেভাবে একটা ডায়াবেটিস রোগীকে 6 বেলা চিনি খাওয়ার পরামর্শ দিচ্ছি, একজন নিউট্রিশনিস্টের কাছে গেলে উনিও তাকে 6 বেলাই খাওয়ার পরামর্শ দিচ্ছেন। এবং অনেক সময় আমরা তাদেরকে প্রকৃত খাবার আর প্রসেসড ফুডের পার্থক্যটা ধরে দিতে পারছি না। তো এক্ষেত্রে আমি মনে করি আমাদের সবারই দায়, আর আমরাও অতটা সচেতন নই। আমরা যদি একটু ভাবি যে আমরা আগে কি করেছি, বা যখন মানুষ কৃষিকাজ করতো তখন কিভাবে খেত, তারা 12-14 ঘন্টা পরিশ্রম করতো, 1-1.5 গামলা ভাত খেত দুবেলা, তবুও তারা ডায়াবেটিস হয়নি, কারণ তারা সেটাকে বার্ন করেছে। এবং সেগুলো প্রাকৃতিক মোটা চাল ছিল, ঢেকি ছাটা চাল ছিল। আর এখন চালগুলোকে সরু করা হচ্ছে, আর আমরা তো কোনো কাজই করছি না, খাবার আপনার এই খাচ্ছি। কথা থেকে আবার নতুন প্রশ্নের উৎপত্তি ঘটলো। আপনার বক্তব্য থেকে এটা স্পষ্ট হয়েছে, আমরা খাদ্যের যে সংখ্যা, কবার খাবো এবং কি পরিমাণ খাবো, কবার খাবো, কি পরিমাণ খাবো, এক্ষেত্রেও বোধহয় আমাদের জানাজানের বিষয় আছে। হ্যাঁ, এটা হচ্ছে আমরা আগে কি করেছি, ক্ষুধা লাগলে খেয়েছি। যেমন ক্ষুধা ছাড়া আসলে আমরা মানুষ না, কোনো প্রাণী খাবার গ্রহণ করে না। আমরা যদি দেখি একটা সিংহ, সে কতটুকু খাবে, তার যতক্ষণ ক্ষুধা লাগে, যতটুকু খেলে তার পেট ভরে, আবার যতক্ষণ সে ক্ষুধার্ত না হচ্ছে সে শিকার করে না। এমনকি আমরা ওর আশেপাশে থাকলেও কিছুই বলবে না। এখন বোধহয় মানুষের এমন একটি অবস্থা হয়েছে যে ওরা খাবার জন্য খায়, ডাক্তার বলেছে 6 বেলা খেতে, এই তার জন্য মানে আগে মানুষ খেত তার স্বাভাবিক প্রয়োজন থেকে, জি। এখন কি মানুষ খায় অভ্যেস থেকে? অভ্যাসটাকে পরিবর্তন করার পেছনে আমাদের ডাক্তারদের, নিউট্রিশনিস্টদের এবং সামাজিক আরও অনেক দাওয়াত আছে, বিভিন্ন অনুষ্ঠান আছে। এখন এন্টারটেইনমেন্টের একটা প্রধান বিষয়বস্তু হচ্ছে খাবার দাবার, যে আসলে স্যার অনেক জায়গায় না খেলেও তারা মনে কষ্ট পায়। তো এই যে একটা প্র্যাকটিস সবার ভিতরে আছে, এটা সত্য। আর একটা বিষয় হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে যে আমাদের শরীরের ভিতরে ইনসুলিন বেড়ে যায়, আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। তো কোষে আমার যদি জায়গা না থাকে, অতিরিক্ত চর্বি জমে, তখন আমরা আরও যখন খাদ্য গ্রহণ করি, তো কোষ চিনি ঢোকার জন্য বাধা প্রদান করে, এবং ইনসুলিন হচ্ছে রক্তের চিনিকে কোষে ঢোকায়। তো আমি উদাহরণস্বরূপ বলছি, আমি ভাত খেলাম, খাওয়ার পরে রক্তে চিনি আসলো, এখন কোষের ভিতরে জায়গা নেই। এখন ইনসুলিন হচ্ছে রক্তের চিনিকে কোষে ঢুকায়। এখন কোষ কি করবে, নিজে বাঁচার জন্য ইনসুলিনকে বলবে তুমি আর আমাকে ডিস্টার্ব করো না, এই খাবারটা ঢুকাবা, আমার এখানে পর্যাপ্ত জায়গা নেই। সে ইনসুলিনকে রেজিস্ট করে, বডি আরও বেশি ইনসুলিন তৈরি করে, সে চায় যেভাবে হোক রক্তের চিনি কোষে ঢুকাতেই হবে। এই যে একটা যুদ্ধ শুরু হয়ে গেল, এর ফলশ্রুতিতে ইনসুলিন যায় বেড়ে। এখন যাদেরই ইনসুলিন বেশি হয়, তারা যদি একটু পরপর না খায়, তাহলে সে হাইপো লাগে, মনে হয় যে তার সুগার ফল করে যাচ্ছে, খারাপ লাগছে। তো এই জন্য সে বাধ্য হয় বারবার খেতে। তো এখানে কিছু সায়েন্টিফিক্যাল ব্যাখ্যাও আছে, কিছু হরমোনাল বিষয় আছে, কিছু অভ্যাস আমাদের তৈরি হয়েছে, আর সবাই মিলে আমরা এখন বারবার খাওয়ার পরামর্শ দিচ্ছি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছিলেন যে 1 ভাগ খাও, 1 ভাগ ফাঁকা রাখো, 1 ভাগ পানি খাও। আর আমরা দেখেছি আগে সাহাবারা প্র্যাকটিস করেছেন, ওনারা যে ক্ষুধা লাগলে খাবে, ক্ষুধা না লাগলে খাবে। ওনারা খুব কম খেতেন। জীবন বাঁচিয়ে রাখার জন্য ঠিক যতটুকু দরকার এর বেশি খেয়েছেন বলে আমার জানা নেই। আরেকটি বিষয় হলো, খাদ্য যখন আমাদের সামনে উপস্থাপন করা হয়, এখন তো নানাভাবে, নানা ব্যবস্থাপনায়, নানা রঙে খাদ্যকে সাজানো হয়। তো মানুষের তো চোখ আছে, জি, তার প্রবৃত্তি আছে, আকাঙ্ক্ষা আছে, দেখলেই তো খেতে ইচ্ছা করে। একদম সত্য কথা। কিন্তু সব মানুষকে সব কিছু খেতে পাবে? এখানে ব্যক্তির অবস্থানটা, জি, ব্যক্তির বাস্তবতাটা কতটা গুরুত্বপূর্ণ? এটা হচ্ছে সবচেয়ে বোঝার বিষয়। এটা আমরা আসলে কি অন্ধের হাতি দেখার মতো, 10 অন্ধ মিলে হাতি দেখতে গেছে, তো যে কান ধরেছে ও বলেছে কুলার মতো, যে পা ধরেছে ও বলেছে হাতি তো একটা খাম্বার মতো। তো এই গল্পটা আমরা অনেকেই জানি।
অর্থাৎ কিনা সবার জন্য এক খাবার হতে পারে না। আমরা দেখেছি মরুভূমির লোকজন তাদের খাবার ভিন্ন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমির বাইরের কোনো খাবার খেয়েছেন বলে আমাদের জানেন, ওখানে স্থানীয় খাবারগুলোই উনি ছোটোবেলা থেকে খেয়ে বড় হয়েছেন। আবার যারা বরফের দেশে তাদের খাবারের প্র্যাকটিসটা ভিন্ন রকম। আমরা যারা কৃষিকাজ করি, 12-14 ঘন্টা পরিশ্রম করি, তাদের খাবারের আরেকটা প্র্যাকটিস আছে। আর আমরা যারা শিকার করে খেয়েছি আগে, গুহাবাসী তারা বা এখনও যারা শিকারী আছেন, তাদের প্রোটিন বেসড খাওয়া, তাদের খাবার একটা প্যাটার্ন আলাদা। প্রতিটা প্রাণী তার মনে করেন যে বসবাসের স্থান, স্থানীয় খাবার, যেমন একটা সিংহ তার বন থেকে শিকারগুলো সংগ্রহ করে, একটা হরিণ সে তার খাবার সংগ্রহ করে তার এরিয়া থেকে। তো আমরা এখন দেখা যাচ্ছে যে বর্তমানে যে সময়টা পার করছি, এরকম সময় আগে কখনো মানুষ পার করেনি। যেমন এখন সে কোনো কাজই করে না, কোনো কায়িক শ্রম নাই, হয়তো ব্যায়ামও করে না, এত বেশি চিন্তা বা কাজ স্ট্রেস করে, তবে হ্যাঁ এটাই বলছি যে কায়িক শ্রম নেই, মানে এত বেশি কাজ করে তার স্ট্রেসটা ব্রেনের উপর সব চাপটা পড়তেছে, শরীরটা আরামায়েশে কাটাচ্ছে। তো ব্রেনের এই মানে যে ওভারলোড, হ্যাঁ সেটাও কিন্তু আরেকটা প্রবলেম তৈরি করতেছে, স্ট্রেস, সেখান থেকে প্রদাহ হচ্ছে, সেখান থেকে ঘুম হচ্ছে না। তাই একটা লোক যে রাতে ঘুমাতে পারে না, যে দিনে ঘুমায়, অথবা যে দেরি করে ঘুমাতে যায়, যে ব্যায়াম করে না অথবা কায়িক শ্রম করে না এবং 6 বেলা খায়, তাহলে এই ধরনের তো কোনো ক্যারেক্টার মানুষের ইতিহাস যদি ঘাটেন অথবা প্রাণীদেরও যদি ইতিহাস দেখেন, এ ধরনের জাতি কখনো ছিল না পৃথিবীতে। ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির, আপনি একটি কথা বলেছিলেন, একটি বিবরণ দিচ্ছিলেন, যাতে আমি আপনার সাথে সমন্বয় সৃষ্টি করে বলেছিলাম আমাদের খাদ্য ব্যবস্থাপনায় এখন একটি বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে। তো আমাদের তো এই পর্যায়ে আকাঙ্ক্ষা হবে খাদ্য গ্রহণে, খাদ্য চর্চায় আমরা কিভাবে সুশৃঙ্খল হতে পারি, এই ব্যাপারে আপনার এ পরামর্শ। ব্যাপারে ওই যে আমরা আগের আলোচনার থেকে যদি একটু টেনে নিয়ে আসি, সেটা হচ্ছে আমার চলাফেরার সঙ্গে আমার খাবারের একটা মানে যেটাকে বলে সামঞ্জস্য, মানে আমার জীবনযাপনের সাথে, জীবনযাপনের সঙ্গে এটা সামঞ্জস্য থাকতে হবে। একজন কৃষক তিনি যতটা পরিশ্রম করেন, একজন ঠেলা গাড়ি যিনি ঠেলছেন, একজন ইট ভাঙছেন যিনি, তাদের মানে অনেক এনার্জির দরকার হয়, 12-14 ঘন্টা কাজ করে, অথচ তারা কিন্তু সেভাবে খেতে পারছে না বলে তারা রোগী হচ্ছে। আর আমরা যারা ডেস্ক জব করি বা একটা ল্যাপটপ সামনে নিয়ে বসে আছি, লিফটে চড়ছি, রিক্সায় চড়ছি, গাড়িতে চড়ছি, এসকেলেটর আছে, ওয়াশিং মেশিন আছে, ডিশ ওয়াশার আছে, রিমোটে সব চলছে। এখন আমাদের মানে এমন কোনো পরিশ্রম হয় না, যান্ত্রিক সভ্যতা, হ্যাঁ এমন কোনো পরিশ্রম হয় না যে আমি খাবারটাকে বার্ন করব। কিন্তু আমরা তো আগের থেকে শিখে আসলাম যে সবাই ভাত খায়, তো ভাতটা তো হচ্ছে তাদের জন্য বেশি খেতে হবে যারা কৃষিকাজ করে, কায়িক শ্রম আছে। কিন্তু আমরা যে এখন কোনো পরিশ্রম না করে ভাতটা খাচ্ছি, সেটা তো বডিতে জমা হচ্ছে। তো এটা আমাদের এখন যে বর্তমানে এমন কেউ লোক নেই পৃথিবীতে যে কিনা নিশ্চিত করে বলতে পারবে যে এই ধরনের জাতির কী ধরনের খাবার খাওয়া উচিত। বাট আমি আমার দীর্ঘদিনের যে অভিজ্ঞতা, সেটা থেকে বুঝেছি যে আমি যত লোক পেয়েছি এই পর্যন্ত আমার কাছে গিয়েছে রুগী হিসেবে, তারা বেশিরভাগেরই অলরেডি এই যে একটু আগে আলোচনা করলাম ইনসুলিন রেজিস্ট্যান্স, ইনসুলিনের আধিক্য, এটা বেশিরভাগেরই আছে। অনেকের ক্ষেত্রে এটা ডায়াবেটিসের রূপে চলে গেছে। এখন আবার প্রশ্ন আসতে পারে যে তাহলে ডায়াবেটিস রোগীর খাবার কেমন হবে, বা ইনসুলিন রেজিস্ট্যান্সের রোগীর খাবার কেমন হবে, এরকম। তা এখন আমরা সবাইকে আলাদা আলাদাভাবে তো পরামর্শ এভাবে দিতে পারবো না এই টিভি প্রোগ্রামে। আমি সাধারণ যে পরামর্শ দিয়েছি যে আপনার যদি ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে বা ডায়াবেটিস থাকে বা আপনার কোষে জায়গা না থাকে, তাহলে কোষকে খালি করতে হবে। কোষকে খালি করতে হলে আপনাকে ফ্যাট যেটা জমা হয়েছে সেটাকে বার্ন করতে হবে। আর সেটাকে বার্ন করতে হলে আপনাকে ইনসুলিন লেভেলটাকে কমিয়ে নিতে হবে, কারণ ইনসুলিন চর্বিগুলোকে ভাঙতে বাধা দেয়। এই ইনসুলিন কমাতে হলে আপনাকে স্ট্রেস কমাতে হবে, কারণ স্ট্রেস কর্টিসল রিলিজ করে, স্ট্রেস হরমোন, এটা অলরেডি সুগার বানায়, ইনসুলিন তৈরি করে বডির ভিতরে। এছাড়াও চিনি জাতীয় যে খাবারগুলো সাময়িকভাবে একদমই কমিয়ে খেতে হবে। তার ফলে আস্তে আস্তে তার ইনসুলিন লেভেল কমে যাবে, তখন সে ফাস্টিং করতে পারবে, রোজা রাখতে পারবে। তো রোজা রাখলে হচ্ছে কি যে আমার একটা ফাস্টিং উইন্ডো হলো আর একটা ফিডিং উইন্ডো হলো। তখন আমি যখন খাবার খেলাম না, ওই সময়টা আমার বডির ভিতরে জমে থাকা ফ্যাট বার্ন হয়ে কোষ খালি হলো, আর যখন আমি খেলাম ওই খাবারটা বডিতে পুষ্টি হিসেবে ব্যবহার হলো। তাহলে যে ডিসিপ্লিনটা আমরা মানবো, সবার জন্য একই ডিসিপ্লিন হবে না। যার রোগ আছে তার তারতম্য ঘটবে। যেমন যার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে তার একরকম, যার নেই তার কথা একটু পরেই বলছি, যার ডায়াবেটিস আছে তার আরেক রকম হবে, হ্যাঁ। আর ব্লাড প্রেশার বা ফ্যাটি লিভার, এগুলো সবই ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে শাখা প্রশাখা বিস্তার করছে।
এখন আসেন একটা লোক সুস্থ, সে কিভাবে চলবে এটা একটু আলোচনা করি। সে এভাবে চললে কখনোই রোগী হবে না, যেটা আমি এখন বলছি। প্রথমত সে তার ক্ষুধা অনুযায়ী খাবে, রিয়েল ফুডগুলো খাবে, যেটা মানে অত আমি বিস্তারিত না বলে বলছি আল্লাহর দেওয়া প্রাকৃতিক খাবার, যেটা প্রকৃতিতেই ছিল মিলিয়ন বছর ধরে। মানুষ যেটা নতুন living করে- food, হ্যাঁ, লিভিং dead ফুড, food না। জীবন্ত খাবার, যেগুলো মানুষ এখনো নষ্ট করেনি। যেমন জেনেটিক্যাল মডিফিকেশন, এটা হলে হবে না, নন জিএমও হতে হবে, এরকম প্রাকৃতিক হতে হবে। আচ্ছা, তো এখন এই খাবারগুলো সে যদি পরিমিত খায়, সে যদি একটু রোজা রাখে, মাঝে মাঝে একটা মানে ফিডিং অ্যান্ড ফাস্টিং উইন্ডো থাকে, সে যদি একটু নিয়মিত এক্সারসাইজ করে, সে যদি আর্লি ঘুমাতে যায়, ঘুমাতে যাওয়ার 3-4 ঘন্টা আগে খাওয়া শেষ করে, এবং সে যদি একটু খালি পেটে মানে ঘুমাতে যায়, কারণ হজম যদি কমপ্লিট না হয়, সে যদি খেয়ে এমনি ঘুমাতে যায়, তাহলে তার হজমও ব্যাহত হবে, ঘুমও ব্যাহত হবে। তো এরপর সে যদি আর্লি ঘুমাতে যায়, এরপর যদি সে ভোরে ওঠে, সে যদি ফজরের নামাজ জামাতে পড়ার পর একটু হাঁটাহাঁটি করে, খালি পায়ে একটু ঘাসে হাঁটে, একটু সূর্যোদয় দেখে, গায়ে একটু রোদ লাগায়, ব্যাস এরপরে আবার যতক্ষণ না তার ক্ষুধা লাগছে ততক্ষণ যেন সে কিছু গ্রহণ না করে। এইটা হচ্ছে একটা স্বাভাবিক লোক যদি এভাবে চলে, তাহলে তার রোগী হওয়ার কোনো আপাতত কারণ নেই। আর তাকে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, সে অযথা চিন্তা করবে না, দুশ্চিন্তা করবে না, এই ব্যাপারটা তাকে খেয়াল রাখতে হবে। আপনি খাদ্য শৃঙ্খলা প্রসঙ্গে বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন। আমি একটু একটু অন্য জগতে যেতে চাইব। সেটা এরকম, আমাদের যাপিত জীবন প্রসঙ্গে তো আমাদের আজকে খাদ্য এবং স্বাস্থ্যের প্রসঙ্গ ঠিক বলেছেন। এসে গেল। আমরা তো সুন্দর স্বাস্থ্যসম্মত জীবন চাই, তো কোনো কিছু পেতে হলে তো ভাবনার বিষয় আছে, চিন্তার অবশ্যই, বিষয় আগে আছে, mindset ঠিক করতে গবেষণার বিষয় আছে। তো মানুষ ব্যক্তি হিসেবে তো অনেক কিছু ভাবে, জি তার প্রয়োজন আছে, আবেগ আছে, কিন্তু সে বিশেষজ্ঞ নয়। জি ঠিক বলেছেন। তো ফলে যে যে বিষয়ে গবেষণা করে যিনি বিশেষজ্ঞ, মানুষ তার দ্বারস্থ হয়ে থাকে। হ্যাঁ, এখনও আমার একটি বিবেচনা এরকম যে মানুষ তো গবেষণা করে ভাবে, কিন্তু সেখানেও একটা সীমাবদ্ধতা আছে। সত্য বলেছেন। তো এই জন্যই বর্তমান সভ্যতার অন্যদিকে তাকালে বোঝা যায় যে সীমাবদ্ধ জ্ঞানে যখন মানুষ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে, সেখানে ভুল থাকার সম্ভাবনা একদম থাকে। সত্য কথা। ফলে চলে আসে যিনি আমাদের স্রষ্টা, যেটাকে আমরা বলি আসমানি জ্ঞান। হ্যাঁ, সেখানে কি বলা হয়েছে আমাদের খাদ্য প্রসঙ্গে, এবং আসমানি জ্ঞানের জীবন্ত প্রতীক তো হলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু জি আলাইহি জি ওয়াসাল্লাম। তার জীবন আচরণকে, জীবন পদ্ধতিকে আমরা ছোট্ট একটি শব্দে বলি সুন্নাহ। জি এটি খুবই ব্যাপক, খুবই তাৎপর্যপূর্ণ, এবং তারা পরিবারে ছিলেন, সমাজে ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, এবং যাপিত জীবনের ঘরে বাইরে বিষয়গুলো যে অনুষঙ্গগুলো আছে সেখানে তারা অবস্থান করেছেন এবং সুষম সুন্দর সিদ্ধান্ত দিয়েছেন। তো এখন খাদ্য এবং স্বাস্থ্য প্রসঙ্গে যদি আমরা মানুষের অধীত যে বিদ্যা, তার চর্চা, এবং তার সাথে যদি আমরা ইসলামের খাদ্য প্রসঙ্গে যে বার্তা আছে, যে প্র্যাকটিস আছে, জি সেটাকে যদি আমরা সমন্বয় করি, জি তাহলে কেমন হয়? এটাই হওয়া উচিত। কারণ হচ্ছে যে স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করলেন, আর কতটুকু কি খেতে হবে এই জ্ঞান না দিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠালেন এমন নয়। তো আমি এই পর্যন্ত যতগুলো গবেষণা পেয়েছি, শেষ পর্যন্ত আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আল্লাহর দেওয়া যদি খাবার আমরা গ্রহণ করি, এবং যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অর্থাৎ অতিরিক্ত না খাই, যদি নিয়মিত রোজা রাখি, এগুলোই তো বলা হয়েছে। আর কায়িক শ্রম তো আমার একটু থাকতেই হবে, কারণ হচ্ছে আল্লাহ তাআলা শরীরকে দিয়েছেন, আমরা এটা শিখেছি ইউজ ইট অর লুজ ইট, যে কোনো জিনিস ব্যবহার না করলে যেমন সেটা ধ্বংস হয়ে যায়, ঠিক তেমনই আমার শরীরকে যদি আমি ব্যবহার না করি, কায়িক শ্রম না করি, নামাজ ঠিকভাবে না পড়ি, বা রোজা ঠিকভাবে না রাখি, বা আমরা যদি একদমই কোনো এক্সারসাইজই না করি, তাহলে এটা নষ্ট হয়ে যাবে, যেটা এখন হচ্ছে আর কি। তো আমাদের যে শুধুমাত্র খাবার তা তো না, আমাদের পূর্ণাঙ্গ লাইফস্টাইলের সঙ্গে খাবারটা যদি সামঞ্জস্যপূর্ণ হয়, ইসলাম তাই বলেছে অতিরিক্ত বাড়াবাড়ি করা যাবে না, ইসলাম বাড়াবাড়ি করতে নিষেধ করেছে, বলেছে ঘাটতি করা যাবে না। তো আমরা দেখেছি দুইভাবে মানুষ রোগী হচ্ছে, একটা হচ্ছে লোক খাবার খেতে পায় না, পুষ্টিকর খাবার পায় না, আর একজন অতি পুষ্টিতে ভুগছে আর কি। তো ইসলাম বলে মধ্যম পন্থা, ব্যালেন্সে থাকার। আপনি অতি শব্দটি প্রয়োগ করলেন, এখানে এসে যদি আমি আপনাকে ছোট্ট একটি প্রশ্ন করি, একটি পরিস্থিতি এরকম, মানুষকে বেশি খেলে বেশি ক্ষতিগ্রস্ত হয় না কম খেলে বেশি ক্ষতিগ্রস্ত হয়? এখন বর্তমান প্রেক্ষাপটে বেশি খেলেই বেশি ক্ষতিগ্রস্ত হয়, এটা অবভিয়াস। কারণ এখন যত রোগে মানুষ মারা যাচ্ছে, তার ভিতরে মানে ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ, ব্রেন স্ট্রোক, হ্যাঁ, অ্যাজমা বা সিওপিডি, এই ধরনের শ্বাসযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাচ্ছে। তো বেশিরভাগ লোকই যারা মারা যাচ্ছে অতি খাবার কারণে মারা যাচ্ছে। আরেকটি হলো
আমরা তো কথা বলছি, আমিও মানুষ, আপনিও মানুষ। মানুষ হিসেবে আমরা মানুষের জন্যেই কথা বলছি, কিন্তু আমরা কি নিজেদের অস্তিত্ব সম্পর্কে সচেতন? আমি কিভাবে মানুষ? জি, আমার একটি শরীর আছে, একটি হ্যাঁ। মন আছে, একটি হ্যাঁ। আত্মা আছে। এর সুসমঞ্জস বিকাশের মাধ্যমেই তো মানুষ বিকশিত হবে। একদম শুধু শরীর নিয়ে তো মানুষ নয়। না। তাহলে স্বাস্থ্য প্রসঙ্গে যদি আমরা শুধু শরীর বৃত্তি নিয়ে কথা বলি, তো সেখানে মানসিক যে অবস্থা, জি, সেটা কতটা গুরুত্বপূর্ণ একজন সুস্থ বিকশিত মানুষের জন্য, এবং তার আত্মিক বিকাশ যেটা আছে। হ্যাঁ। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে শরীর, মন এবং আত্মার সুসমঞ্জস বিকাশটা কতটা গুরুত্বপূর্ণ। এইটা হচ্ছে আসল গুরুত্বপূর্ণ বিষয়। কারণ যারা আত্মাকে চর্চা করে না, যাদের আত্মা কলুষিত, তাদের মন কলুষিত, তাদের দেহ কলুষিত হচ্ছে। অর্থাৎ কিনা আপনি যদি আত্মিক পবিত্রতা চান, তাহলে মানসিক এবং শারীরিক পবিত্রতাও দরকার। এ কারণেই আল্লাহ তাআলা রোজার ভিতরে সকল পবিত্রতা একসঙ্গে দিয়ে দিয়েছেন। ওখানে আমার শরীরের পবিত্রতা আছে, আমার মনের পবিত্রতা আছে, আমার আত্মার পবিত্রতা আছে। তো আপনার কাছে তো আরও অনেক কিছু জানার ছিল, এবং আমরা ছোট ছোট প্রশ্নের মাধ্যমে জীবন ঘনিষ্ঠ অনেক বিষয়ে আপনার কাছ থেকে অবগত হলাম। কিন্তু সময়ের শৃঙ্খলাও আমাদের মানতে হবে, একটু আমরা আগে শৃঙ্খলার কথা বলেছি। তো আজকে খাদ্য ও স্বাস্থ্য প্রসঙ্গে আমাদের যে প্রথম পর্ব, সেটা আমাদের এখানে শেষ করতে হচ্ছে। ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ এবং এনটিভি পরিবারের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি এবং লাভ হলো আয়োজিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল খাদ্য এবং স্বাস্থ্য। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুকে অনুষ্ঠান দেখতে পারবেন। খাদ্য এবং স্বাস্থ্য প্রসঙ্গে আমরা জেনেছি আমাদের সুষম খাদ্য গ্রহণ করতে হবে, কৃত্রিম বা প্রসেসড ফুড থেকে আমাদের দূরে থাকতে হবে, আমাদের জীবন্ত খাদ্য গ্রহণ করতে হবে। খাদ্যের সময় আছে, পরিমাণ আছে, ব্যক্তিকে উপলব্ধি করতে হবে তার স্বাস্থ্যগত অবস্থা কী, সেখানে যৌক্তিকভাবে তাকে খাদ্য গ্রহণ করতে হবে। আর সুস্থতা মানে শুধু শরীরের সুস্থতা নয়, মানসিকভাবে, আত্মিকভাবে আমাদের সুস্থ থাকতে হবে। কারণ মানুষ শরীর, মন এবং আত্মার সমন্বয়ের বিষয়। এই গুরুত্বপূর্ণ দিকেও আমাদের খুবই সচেষ্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।